নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ জুনের 5 তারিখ বৃহস্পতিবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে বর্ষা অবশেষে দক্ষিণবঙ্গে কবে আসতে পারে, যে ভ্যাপসা গুমট গরম চলছে এবং বিভিন্ন জায়গাতে বিকাল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলছে। এই পরিস্থিতি আর কতদিন থাকতে পারে, তার সাথে গরমের দাপট আরো বৃদ্ধি পাবে কিনা সেই ব্যাপারেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে পারেন, যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়ে থাকে। প্রিয় দর্শক, বিগত বেশ কয়েকটা বছরে আমরা দেখেছি যে বঙ্গোপসাগরে মে মাসের শেষের দিকে, মোটামুটি মে 22 থেকে শুরু করে বা 20 থেকে শুরু করে একবারে মে শেষ পর্যন্ত সময়ের মধ্যে এখানে শক্তিশালী ওয়েদার সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। তো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার নেপথ্যে যে প্রধান কারণগুলো থাকে সেটা হচ্ছে এখানকার সমুদ্রের জলতলের উষ্ণতা এবং তার সাথে সাথে কখনো কখনো হঠাৎ দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়া, যেটা মেনলি হয় এই সময় ভারতবর্ষের উপর দিয়ে কিন্তু শুকনো বাতাস বইতে থাকে, যেটা বঙ্গোপসাগরের দিকেও চলে আসে এবং সেই সময়টাতে কি হয়, যখন বর্ষা প্রবেশ করতে থাকে ভারত মহাসাগরের উত্তরাঞ্চল এবং বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে, তখন এই দুই বিপরীতধর্মী হাওয়া, একদিকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, অন্যদিকে শুকনো হাওয়া, তার দুটোর ধাক্কায় কিন্তু সার্কুলেশন তৈরি হয়, অর্থাৎ ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত যত সময় যায় লো প্রেশার, তারপর ধীরে ধীরে এটা ধাপে ধাপে শক্তি সঞ্চয় করতে করতে ঘূর্ণিঝড় এবং কখনো কখনো অতি তীব্র ঘূর্ণিঝড় বা সাম্প্রতিক অতীতে এরকমও দেখা গেছে যে সুপার সাইক্লোনেও রূপান্তরিত হয়েছে। যেরকম আমরা ভয়াল অতীত যদি ঘাঁটতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমফান, যেটা ল্যান্ডফল করার সময় হয়তো শক্তি অনেকটাই ক্ষয় হয়েছিল, 180-90 কিলোমিটার প্রতি ঘন্টায় উপকূলবর্তী এলাকাগুলো তছনছ করে দিয়েছিল, কিন্তু তার আগে এই সিস্টেমটা কিন্তু বঙ্গোপসাগরে থাকাকালীন সুপার সাইক্লোনিক স্টর্মেও পরিণত হয়েছিল। অর্থাৎ বঙ্গোপসাগর এবং তার সাথে আরব সাগর, দুটো সাগর কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু ঘূর্ণিঝড় তৈরির ফেভারেবল হয়ে উঠছে। তো খুব শীঘ্রই আবারও একটি নতুন ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ অর্থাৎ ওড়িশার ঠিক উপকূলবর্তী উত্তর ওড়িশার যে জায়গাটা, আমাদের পশ্চিমবঙ্গের দীঘা এবং পার্শ্ববর্তী যে জায়গাগুলো, এখানে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি। সেই সাথে ভারতবর্ষের একটা বড় এলাকা, বিশেষ করে রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, এই এলাকাগুলোতে এখনো পর্যন্ত ব্যাপক হিটওয়েভ চলছে, অর্থাৎ তাপপ্রবাহ চলছে। হামেশাই বিভিন্ন জায়গাতে 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা উঠছে। পাকিস্তানের অবস্থা আরো ভয়াবহ, সেখানে কোথাও কোথাও 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাচ্ছে। তো আগামী কয়েকটা দিনের মধ্যে একটা নতুন ওয়েদার সিস্টেম এখানে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা, সেটার সম্ভাব্য গতিবিধি নিয়েও কিন্তু আজকের ভিডিওতে বেশ কিছুটা ইঙ্গিত থাকবে। এখন ভারতীয় সময় দুপুর 1টা বাজে। তো আমরা সর্বশেষ উপগ্রহ চিত্র যেটা দেখতে পাচ্ছি, সেখানে রাজস্থান, পাঞ্জাব, ভারতের রাজধানী দিল্লি এবং হরিয়ানা এর আশেপাশের জায়গাগুলোতে মেনলি ড্রাই বা শুকনো ওয়েদার, আকাশ ঝকঝকে পরিষ্কার। পাকিস্তানেও মোটামুটি আকাশ ঝকঝকে পরিষ্কার। গুজরাট, মহারাষ্ট্র উত্তরাঞ্চল, মধ্যপ্রদেশেও আকাশ মোটের উপর পরিষ্কার। তবে মহারাষ্ট্রের কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে অন্ধ্র এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে, সেই সাথে ছত্তিশগড়ের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের পশ্চিম প্রান্তে কিছু কিছু জায়গা, এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ বা কন্ডাক্টিভ ক্লাউড কিন্তু তৈরি হতে শুরু করেছে। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত বরাবর জায়গাগুলোতে, বিশেষ করে নদিয়া, উত্তর 24 পরগনা এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে, এখানে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছিল। যদিও বজ্রগর্ভ মেঘের বেশিরভাগ সঞ্চারটাই কিন্তু বাংলাদেশের খুলনা ডিভিশনের উপরে হয়েছে। এই মেঘ এবার ধীরে ধীরে পূর্বের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পরবর্তী সময়ে ঢাকা ডিভিশন এবং বরিশাল ডিভিশন এবং সম্ভবত এই মেঘপুঞ্জ নিজের ইন্টেন্সিটি যদি ধরে রাখতে পারে তাহলে ত্রিপুরার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা, পরবর্তীতে সিলেট ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন এবং লাগোয়া রাজশাহী ডিভিশনের পূর্ব প্রান্তের কিছু এলাকা, রংপুর ডিভিশনের কিছু কিছু জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু আজকে পরবর্তী 6 থেকে 8 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। ফলে এখানে কিন্তু বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য মেনলি সতর্কতা নেওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে। সেই সাথে ঝড়ের আশঙ্কাও কিন্তু থাকছে। আসামের বিভিন্ন এলাকা, এখানেও কিন্তু মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে। মেঘালয়ের দিকেও মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে আসামের শিলচর সহ আসামের বিভিন্ন জায়গার দিকে প্রভাব দেখাবে। ফলে পরবর্তী 12 ঘন্টায় আসামের বিভিন্ন জায়গাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে বিহারের
পূর্ব প্রান্তের কিছু কিছু জায়গা এখানেও কিন্তু মেঘপুঞ্জ দানা বাঁধছে। এদিকে যেরকমটা বললাম ঝাড়খণ্ডের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকাতেও মেঘপুঞ্জ দানা বাঁধছে। এই মেঘপুঞ্জ যত সময় যাবে ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে। তবে আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলে অর্থাৎ ট্রপোস্ফিয়ারে অনেক বেশি উচ্চতায় এখন বাতাসের যে প্রবাহ তা কিন্তু মোটামুটি ঠিক এই রকম রয়েছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব এবং খানিকটা উত্তর পূর্বের দিকে বাতাস বয়ে যাচ্ছে। ফলে মিড ট্রপোস্ফিয়ারিক লেভেলে এবং আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলে এই মেঘ কিন্তু যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তা কিন্তু ধীরে ধীরে এইভাবে এগোতে থাকবে। ফলে আজকে ঝাড়খণ্ডের দিকে যে মেঘপুঞ্জ দানা বাঁধছে এবং ছত্তিশগড়ের দিকে যে মেঘপুঞ্জ দানা বাঁধছে তা উত্তর ওড়িশা এবং পরবর্তী সময়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে ঝড় বৃষ্টি নিশ্চিতভাবেই নিয়ে আসবে। নেপালের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকাতেও বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে। সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতেও কিন্তু পরবর্তী 12 ঘন্টায় ঝড় বৃষ্টির যথেষ্ট জোরালো সম্ভাবনা নজরে আসছে। প্রিয় দর্শক, আগামীকাল অর্থাৎ জুনের 6 তারিখ থেকে যত সময় যাবে পশ্চিমের হাওয়া, শুকনো হাওয়ার প্রভাব কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ফলে এই হাওয়ার সঙ্গে যেহেতু গরম চলে আসবে, অর্থাৎ এই হাওয়া তো স্বাভাবিকভাবেই গরম প্রকৃতির, তো এই হাওয়াতে যখনই গরম চলে আসবে তখন কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এমনকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে গরমের মাত্রা বৃদ্ধি পাবে। অর্থাৎ যে গরম চলছে সেই গরম আগামীকাল জুনের 6 তারিখ শুক্রবার থেকে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, এবং যেটা সম্ভাবনা রয়েছে যে অন্ততপক্ষে জুনের 10 তারিখ পর্যন্ত গরমের দাপট কিন্তু অনেকটাই থাকবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর তাপমাত্রা কিন্তু হামেশাই 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার বিভিন্ন জায়গাতে হিট ওয়েভ বা তাপপ্রবাহের সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো কোথাও কোথাও কিন্তু তাপপ্রবাহের আশঙ্কা একটু হলেও রয়েছে পরবর্তী 3-4 দিনের মধ্যে। এই হাওয়া স্বাভাবিকভাবেই যেহেতু শুকনো চরিত্রের এবং গরম চরিত্রের, তাই আর্দ্রতাকে শুষে নেবে বলেই মনে হচ্ছে, এবং তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল জুনের 6 তারিখ থেকে মোটামুটি 10 তারিখের মধ্যে প্রায় নেই বললেই চলে, অন্ততপক্ষে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারের ম্যাক্সিমাম এলাকার জন্য। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতেই পারে, বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, সেটা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। তবে এই যে গত 3-4 দিনে যে ঝড় বৃষ্টি হলো তার তুলনায় আগামীকাল থেকে পরবর্তী 3-4 দিনের জন্য নিশ্চিতভাবেই ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। বাংলাদেশের পূর্ব প্রান্ত, মধ্যভাগ, দক্ষিণাঞ্চল অর্থাৎ ঢাকা, সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ডিভিশনের একাংশ, এই ডিভিশনগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরো 2-3 দিন থাকছে। ভারতের ত্রিপুরার সঙ্গে সঙ্গে আসামের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের সমতল এবং পাহাড়ি যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু পরবর্তী 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তর ওড়িশার কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সি জেলাগুলোর দিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের পশ্চিম প্রান্তে রাজশাহী, রংপুর, খুলনা ডিভিশনে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকাংশে কমে যাবে আগামীকাল থেকে, এবং পূর্ব দিকের এলাকাগুলোতে অ্যাক্টিভিটি চলবে। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো অর্থাৎ ত্রিপুরা সহ আসামের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি চলতে থাকবে জুনের 7 তারিখের পর থেকে। এরপর কিন্তু ধীরে ধীরে মোটামুটি ড্রাই যে উইন্ড সেটা কিন্তু এলাকা দখল নিতে থাকবে। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো অর্থাৎ মালদা, 2 দিনাজপুর, সেই সাথে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকা, বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকা রাজশাহী, রংপুর, সেই সাথে খুলনা ডিভিশন, ঢাকা ডিভিশনে একটা বড় এলাকা, এমনকি বরিশাল ডিভিশনে ম্যাক্সিমাম পার্ট, এই বেল্টে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা মোটামুটি জুনের 8 বা 9 তারিখ থেকে অনেকটাই কমে যাবে। উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর সঙ্গে সঙ্গে আশেপাশে এলাকাগুলোতে অ্যাক্টিভিটি কম বেশি চলতে থাকবে। এরপর ঝড় বৃষ্টির সম্ভাবনা বিশেষ থাকছে না। তবে 10 বা 11 তারিখ থেকে জুনের এই সময় থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বঙ্গোপসাগরের দিক থেকে নতুন করে বৃদ্ধি পেতে থাকবে। এই সময় উত্তর বঙ্গোপসাগরে একটা সিস্টেম ফরমেশন হওয়ার মতো অনুকূল পরিস্থিতি একটু একটু করে তৈরি হবে। ফলে এই সময় থেকে অ্যাক্টিভিটি বাড়তে থাকবে, আর্দ্রতার যোগান বাড়বে। পূর্ব ভারতের দিকে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, এমনকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও জুনের 11 বা 12 তারিখ থেকে ঝড় বৃষ্টির পরিস্থিতি আবারও নতুন করে অনুকূল হবে। অন্যদিকে উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও নতুন করে বৃষ্টির উপযুক্ত পরিবেশ আবারও তৈরি হবে। কবে থেকে? না, জুনের মোটামুটি 11 বা 12 তারিখ থেকে, এবং যত সময় যাবে অ্যাক্টিভিটি ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে একটা ওয়েদার সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই কারণেই আইএমডির যে নিউমেরিক্যাল ওয়েদার মডেল রয়েছে সেখানে উত্তর বঙ্গোপসাগরে ভারী বৃষ্টির সম্ভাবনা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো জুনের মোটামুটি 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে সিস্টেমটি ফরমেশন হওয়ার সম্ভাবনা প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটা গভীর নিম্নচাপ ক্যাটাগরি পর্যন্ত যেতে পারে, এবং ধীরে ধীরে এটা কিন্তু সরাসরি পশ্চিমের দিকে এগোতে থাকবে। যদি পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল থেকে বেশ খানিকটা দূরে তৈরি হয় তাহলে সরাসরি ওড়িশার উপর দিয়ে এটা
পশ্চিম ভারতের দিকে চলে যাবে। যদি বাংলাদেশের উপকূলে খুব কাছে তৈরি হয় তাহলে বাংলাদেশের উপকূল ভাগকে ছুঁয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি দিয়ে ধীরে ধীরে এটা পশ্চিম ভারতের দিকে মধ্য ভারত হয়ে যেতে থাকবে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকে জেলাগুলোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ভিতরের দিকের এলাকা, অন্যদিকে বিহার, ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল, এই বেল্টে কিন্তু সেভাবে ভালো বৃষ্টি হবে না বলেই মনে হচ্ছে এই নিম্নচাপটির জন্য, কারণ এর ট্র্যাক কিন্তু সরাসরি পশ্চিমের দিকেই থাকবে। তবে সিস্টেমটা আরো এক ধাপ শক্তি বাড়িয়ে যদি অতি গভীর নিম্নচাপে পরিণত হয় তাহলে বৃষ্টির পরিমাণ হয়তো একটু বাড়তে পারে ভিতরের দিকের এলাকাগুলোতে। জুনের 14 বা 15 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে বিশেষ করে কোনোভাবেই যাওয়া যাবে না, কারণ এই সময় হাওয়ার গতি এবং অতিরিক্ত ঝড় বৃষ্টির জন্য কিন্তু এখানে বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল হয়ে উঠবে। মৎস্যজীবী ভাইদের বিষয়টি মাথায় রাখতে অনুরোধ করলাম। সম্ভাব্য এই ওয়েদার সিস্টেমটা কিন্তু শক্তিশালী হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে। এর গতিবিধি সামান্য পরিবর্তিত হতে পারে, ট্র্যাকও খানিকটা চেঞ্জ হতে পারে, তাই কড়া নজর আমার রয়েছে। আপনারা নজর রাখতে থাকুন ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের দিকে। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।